হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ডক্টর হাসলেন। টেবিলে ভর দিয়ে সামনে এগিয়ে এসে বলে উঠলেন, তোমার রাজি হওয়াটা ম্যাটার করে মাই ডিয়ার। বাংলাদেশ সরকার 2019 সাল থেকে বিশেষ প্রয়োজনে একদিনে পাসপোর্ট বানিয়ে দেয়। আর তোমার ব্যাপারটা তো আরও বিশেষ। জানি তোমার কাছে একদিন সময়ও নেই, বাট আমাদের কাছে ইন্টারন্যাশনাল পারমিশন আছে। ডক্টর সেনের মতো ডক্টররা রিসার্চে সফল হওয়ার জন্য সব করতে পারেন। আর এই রিসার্চটাকে একটু বেশি গুরুত্ব সহকারেই দেখছেন উনি। তোমার ওদেরকে যতটা প্রয়োজন তার থেকে বেশি ওদের তোমাকে প্রয়োজন। বিকজ ইট ইজ আ ডিফারেন্ট কেস ইন 60 ইয়ার্স। তাই তোমাকে সঠিক সময়ে কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব এবং প্রয়োজন দুটোই ওদের। এই রিসার্চের পেছনে ওদের অনেক টাকা খরচ হচ্ছে, তাই তোমাকে ওরা নেওয়ার ব্যবস্থা করবেই, সেটা আইন মেনে হোক বা না মেনে। বুঝতে পারছো নিশ্চয়? কথাটা বলে মুচকি হেসে সোজা হয়ে বসলেন। তবে তাদের একটা শর্ত আছে। ভাইয়া বলল, কি শর্ত ডক্টর? ওরা মিসেস আহমেদকে নিজ দায়িত্বে কলকাতা নিয়ে যাবে। অপারেশনের দায়িত্ব ওদের, বাট অপারেশন সাকসেসফুল না হলে তার জন্য তারা দায়ী নয়। তারা আপনাদের কাছে কোনো জবাবদিহিও করবে না। আমার দিকে তাকিয়ে, তুমি মৃত্যুপথযাত্রী, তাই তোমাকে নিয়ে রিসার্চ করতে চাই তারা। এতে তুমি তো মারা যাবেই, তোমার সন্তানও মারা যেতে পারে, আবার বেঁচেও যেতে পারে। 50-50 চান্স। এখন তুমি ডিসাইড করবে তুমি যাবে কি যাবে না। তোমার উপসর্গটা ডিফারেন্ট বলেই এই চান্সটা তুমি পাচ্ছ। এটা তোমার বাচ্চার জীবনের জন্য গোল্ডেন চান্স হতে পারে। এখন আমি কিছু না ভেবেই বললাম, আমি রাজি। ডক্টর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ওকে দেন, আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি। তুমি মানসিকভাবে প্রস্তুত হও। 3 ঘন্টার মধ্যে তুমি কলকাতায় থাকবে। ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য তোমার হাতে 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টায় সব ব্যবস্থা করে ফেলব আমরা। 2 ঘন্টা পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। ঢাকা থেকে কলকাতা 1 ঘন্টার পথ। আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। এনিওয়ে, আপনাদের কারো কাছে পাসপোর্ট বা ভিসা নেই? তাহলে কেউ মিসেস আহমেদের সাথে যেতে পারতেন সাপোর্ট হিসেবে। এমন কেউ কি আছে? সাহেল ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে আবার ডক্টরের দিকে তাকিয়ে বললেন, ইন্ডিয়ান পাসপোর্ট তো আমার, শুভ্র, অব্র ভাই, আঙ্কেল আর নাবিলার আছে। শুভ্রদের বিজনেসের একটা শাখা আছে ওখানে। আর নাবিলার ফ্যামিলি তো ওখানেই সেটেল। ওর বাবা কলকাতায় বাংলাদেশ এমবেসিতে আছেন। সো এদের মাঝে শুভ্র ছাড়া যে কেউ যেতে পারবে। ইটস নট আ ম্যাটার। সবাই তো যেতে পারবেন না, শুধু একজন অ্যালাউড। আপনারা ডিসিশন নিন কে যাবেন। আমি ওদের সাথে কথা বলছি। হসপিটালের করিডোরে মাথা নিচু করে বসে আছি। এতক্ষণে সবাই চলে এসেছে হসপিটালে। বাবা, মা, ভাইয়া, আপু সবাই মরা কান্না জুড়ে দিয়েছে। হয়তো আমি একমাত্র মেয়ে যে নিজের মৃত্যুতে সবার কান্না আহাজারি দেখে তারপর মরতে যাচ্ছি। ওদের কান্না দেখে আমারও বুক ফেটে যাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি বিরক্তি হচ্ছি। এই 2 ঘন্টা কি কেউ স্বাভাবিকভাবে কথা বলতে পারে না? আমি চোখ তুলে ওদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলাম, কাঁদতে ইচ্ছে করলে আমার সামনে থেকে যাও। আমাকে বিরক্ত করবে না। জাস্ট গো। সবাই ধীরে ধীরে চুপ হয়ে গেলেও মা ফ্যাচ করে কাঁদতেই থাকলেন। একবার বিরক্ত হলেও আবার ভাবলাম, থাক কাঁদুক। মায়ের কাদার অধিকার আছে। যে আমি 2 দিন আগেও অবুঝের মতো ব্যবহার করতাম, সে আজ নিজের বাচ্চাটার জন্য একা একা যুদ্ধে নেমে যাচ্ছি, আর মা তো 20 বছর ধরে আগলে রেখেছে আমায়। এই কান্নার অধিকার তার আছে। সবার সামনে শক্ত থাকলেও শুভ্রর কেবিনে গিয়ে ওর ঘুমন্ত মায়ামাখা মুখটা দেখে নিজেকে আটকাতে পারলাম না আমি। উনার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লাম। যে মানুষটি আমার এক ফোঁটা চোখের জল সহ্য করতে পারতেন না, তিনি আজ কত নিস্তব্ধ। আমি এমন পাগলের মতো কাঁদছি, তবু একটিবার তাকিয়ে দেখছেন না আমায়। হায়রে সময়! যে মানুষটার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি, আজ তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে পারছি না। আজ আমার সব আছে, শুধু সময়টাই নেই। বুক থেকে মাথা তুলে উনার মুখটা অসংখ্য ভেজা চুমুতে ভরিয়ে তুললাম।
উনি যদি জেগে থাকতেন তাহলে নিশ্চয় হাসি মুখে বলে উঠতেন, ছি রোদ পাখি, আমার মতো ইনোসেন্ট ছেলের সাথে এমনটা করতে পারলে তুমি? আমার ভার্জিনিটি হাফ শেষ করে দিলে তুমি। কিন্তু আজ উনি নিশ্চুপ, একদমই নিশ্চুপ। কিছুক্ষণ উনার কাছে থেকে উঠে দাঁড়ালাম আমি। উনার পাশে থাকলেই দুর্বল হয়ে পড়ব। তাছাড়া উনার জ্ঞান ফেরার সময়ও হয়ে এসেছে প্রায়। উনার জ্ঞান ফেরার আগেই চলে যেতে হবে আমায়, নয়তো কি করবেন উনি কে জানে। বাইরে বেরিয়ে আদ্ররৌদ্রকে কিছুক্ষণ আদর করে কিছুক্ষণ মার কাঁধে মাথা রেখে বসে রইলাম। কিছুক্ষণ পর আমাকে ডাকা হলো। চেয়ার থেকে উঠে দাঁড়াতেই নার্সের কণ্ঠ কানে এলো। কোনো ডক্টরকে উদ্দেশ্য করে বলছে, ডক্টর 244 এর পেশেন্টের জ্ঞান ফিরেছে। মুহূর্তেই বুকে মোচড় দিয়ে উঠল আমার। শুভ্র জেগে গেছে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু তা তো সম্ভব নয়। হাতে যে সময় নেই। শুভ্রর তার রোদকে শেষবারের মতো দেখার ভাগ্য হল না। যখন হসপিটাল থেকে বেরিয়ে এলাম তখন সাথে ছিল সবসময় সঙ্গে থাকা আমার ব্যাগ আর সাহেল ভাইয়া। তার সাথে এক আকাশ আশা, হতাশা, কষ্ট আর অনিশ্চয়তা। যাত্রা শুরুর আগে দেশটাকেও প্রচণ্ড রকম মিস করছিলাম আমি। দেশের মাটি, ধুলিকনা, বাতাস আর সবচেয়ে হেটিং ট্রাফিক জ্যাম সবই যেন অসম্ভব সুন্দর লাগছিল চোখে। মৃত্যুর আগ মুহূর্তেই সব জিনিস এত সুন্দর হয়ে ওঠে কেন? বেঁচে থাকতে এত লোভ জাগে কেন? মনে হয় আগে জানলে আরেকটু মনোযোগ দিয়ে দেখে নিতাম সব, আরেকটু মন ভরে বেঁচে নিতাম। কলকাতায় হসপিটালে পৌঁছাতেই ডক্টর সেন এসে দেখা করলেন। মোটামুটি বৃদ্ধ একজন লোক, চোখে চশমা, মুখে ভদ্রলোক ভদ্রলোক ভাব, মুখে স্মিত হাসি। আমায় দেখেই চোখ দুটো চকচক করে উঠল তার। ডক্টরদের উৎসাহ দেখে বুঝতে পারলাম তারা আমাকে পেশেন্ট নয়, একটা প্রজেক্ট হিসেবে দেখছে। নিজের মনে হাসলাম, নিজেকে জড়বস্তু ছাড়া কিছুই মনে হচ্ছে না এখন। তবু যদি বাচ্চাটা বাঁচে, শুভ্রর প্রিন্সেসটা বাঁচে। নার্সরা অপারেশনের জন্য রেডি করে দিলেন। মাথায় আর শরীরে বেশ কিছু ইনজেকশন লাগালেন। এই অবস্থায় নাকি প্রচুর শ্বাসকষ্ট হয়, তাই এই ব্যবস্থা। আমাকে বলা হলো আধা ঘন্টা পর অপারেশন থিয়েটারে নেওয়া হবে। আধা ঘন্টা শেষ হওয়ার কিছুক্ষণ আগে চোখ বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ সাহেল ভাইয়া এসে ডাকলেন, সানশাইন। আমি চোখ খুলে তাকালাম। মুহূর্তেই জলে ভরে গেল চোখ। শুভ্র। সাহেল ভাইয়া উনাকে ধরে দাঁড়িয়ে আছেন, সাথে আছেন অব্র ভাইয়া। উনাকে আমার পাশে বসিয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে গেলেন তারা। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। অনেক প্রশ্ন ঘুরে বেড়ালেও প্রশ্ন করতে ইচ্ছে করছে না। থাকুক না কিছু না জানা। শুভ্রর লাল হয়ে যাওয়া ফোলা চোখ দুটো টলমল করছে। একদম শান্ত হয়ে বসে আছেন উনি। আমার শুভ্রকে কি এত শান্ত হিসেবে মানায়? একদমই না। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ডান হাতটা নিজের গালে চেপে ধরে কাপা গলায় বলে উঠলেন, আমি বাঁচতে চাই রোদ পাখি, তোমার সাথে বাঁচতে চাই। তুমি তো আমায় বুঝো, বলো আল্লাহর কাছে কেন এমন দোয়া করেছিলে রোদ? তুমি খুব স্বার্থপর রোদ, একটাবার আমার কথা ভাবনি। একটাবারও না। আই ওয়ান্ট ইউ। আমার তোকে চাই রোদ পাখি, প্লিজ। যদি কেউ আমায় কোনো শর্ত দিয়ে বলতো এর বিনিময়ে তোমায় আমি পাব, তবে আমি তাই করতাম রোদ। আল্লাহ তোমাকে আমার পাঁজর দিয়ে বানালেন, অথচ আমার হায়াত তোমাকে দেওয়ার কোনো ব্যবস্থা কেন করলেন না বলো তো? এভাবে মেরে দিলেন আমায়। কথাগুলো বলতে বলতে ডুকরে কাঁদছেন উনি। উনাকে কখনোই এভাবে কাঁদতে দেখিনি আমি। উনার থেকে হাত ছাড়িয়ে উনার মাথা রেখে ফুপিয়ে উঠলাম আমি। দুঃখ কষ্টের ভারগুলো স্বার্থপরের মতো উনার ঘাড়ে চাপিয়ে দিয়ে বললাম, আপনি এভাবে কাঁদবেন না প্লিজ। সহ্য হয় না আমার। আমি থাকব না তো কি হয়েছে? আপনার প্রিন্সেস তো থাকবে। দেখবেন ওর মাঝে আমার সবটা থাকবে, সব। ওর জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। আমার বাচ্চাটা তো এই পৃথিবীতে এতিমের মতো বেঁচে থাকতে পারে না। আপনি তাকে পৃথিবীর সব হ্যাপিনেস এনে দিবেন। ওকে জানতে হবে ওর বাবা ওকে কত ভালোবাসে। ওকে জানতে হবে ওর বাবা ওর মাকে কত ভালোবাসত। আমাদের ভাঙা স্বপ্নটা পূরণ করতে হবে তাকে। ওর জন্য আপনাকে বাঁচতে হবে। প্রমিস করুন আমায়। সেই মুহূর্তেই দুজন ডক্টর কেবিনে ঢুকলেন। 5 মিনিট পর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। শুভ্র তাদেরকে রিকোয়েস্ট করলেন যেন তাকে অপারেশন থিয়েটারে থাকতে দেওয়া হয়। সে আমার শেষ সেকেন্ড পর্যন্ত আমায় পাশে থাকতে চান। ডক্টররা চলে যেতেই আমার দিকে তাকালেন শুভ্র। কপালে চুমু দিয়ে বললেন, শরীর রোদ পাখি,
আমি তোমার কথা রাখতে পারবো না। আমি ফিসফিস করে বললাম, আপনাকে পারতে হবে, বাঁচতে হবে। উনি বললেন, সম্ভব নয়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে উনার দিকে তাকিয়ে রইলাম। আর 10 মিনিট পর অজ্ঞান করা হবে আমায়, তারপর শেষ হবে আমার জীবন। শুভ্র আমায় দেখতে পেলেও এই 10টা মিনিটই উনাকে আমার শেষ দেখা, অনুভব করার শেষ সীমা। এখানটাতেই শেষ হয়েছে লেখা। জেনি আরও কিছু পৃষ্ঠা উল্টে পাল্টে দেখল, কিন্তু আর কোনো লেখাই খুঁজে পেল না সে। পেছনের সবগুলো পেইজই ফাঁকা। ডায়েরিটা বন্ধ করে টেবিলে রেখে কাচের জানালার বাইরের শহুরে বৃষ্টিতে দৃষ্টি রাখল সে। কি নিস্তব্ধ বৃষ্টি! চারদিকে শব্দ নেই, শুধু বৃষ্টির সাদা নির্মল জল। জেনির মাথায় হাজারো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। রোদের মৃত্যুর পর কি হয়েছিল শুভ্রর? ডক্টররা কি বাচ্চাটাকে বাঁচাতে পেরেছিল? আর শুভ্র কি বেঁচে আছে এখনো?